নমস্কার, ঈশান বাংলার মতামত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। নির্বাচন আর বেশি দিন নেই। প্রত্যেক রাজনৈতিক দলের যারা নেতারা রয়েছেন, প্রার্থীরা রয়েছেন, তাদের দিন রাত এক। তার ফাঁকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রার্থী, বিভিন্ন নেতাদের সঙ্গে আমরা কথা বলছি আমার এই মতামত অনুষ্ঠানে। আজকে আমার এই মতামত অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গ থেকে, যদিও তিনি রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচন হয়েছেন, কিন্তু তার বাকি সবকিছু কিন্তু শিলচরের মাটির সঙ্গে, কারণ এই মাটিরই তিনি সন্তান। সুস্মিতা দেব, নমস্কার দিদি। নমস্কার অভিজিৎ দা। দিদি, নির্বাচন তো আর বেশি দিন নয়। না, আমি দেখছি আপনার প্রার্থীদেরকে নিয়ে বরাকে একদম চষে বেড়াচ্ছেন। যেখানে প্রার্থী দিয়েছেন, 5 জন প্রার্থী দিয়েছেন, খুব ভালো ভালো প্রার্থী দিয়েছেন। আপার আসামেও আপনার দায়িত্ব রয়েছে, কিন্তু কিছুদিন থেকে দেখছি যে দিনরাত এক করে দিয়েছেন বরাকের জন্য, বরাকের প্রার্থীদের জন্য। কেমন দেখছেন এখন পর্যন্ত? আমরা বরাকে 5টা ক্যান্ডিডেট দিয়েছি, আর টোটাল আমরা আসামে 22টা ক্যান্ডিডেট দিয়েছি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রত্যেকটা জাতি, ধর্ম বা ভাষার মানুষকে আমরা আসামে টিকিট দিয়েছি, কারণ তৃণমূল কংগ্রেস একটা ইনক্লুসিভ দল। আর আমাদের স্বপ্ন শুধু বরাককে নিয়ে না, আমাদের দলের আকাঙ্ক্ষা রয়েছে আপার আসাম নিয়ে, মিডল আসাম নিয়ে, লোয়ার আসাম নিয়ে, বোডোল্যান্ড নিয়ে। তো আমরা মাটিতে পড়ে থেকেছি। লোকসভাতে রেজাল্ট ভালো হয়নি, কিন্তু আমরা লড়েছি, আমরা বোডোল্যান্ডে লড়েছি, আমরা পঞ্চায়েতে লড়েছি। কারণ পাবলিকের সাথে একটা আস্থার জায়গা তৈরি করতে হলে মাঠে থাকতে লাগে। আর এছাড়া আসামের যত সমস্যা আছে বা নর্থ ইস্টের বা বরাকে, সেই সমস্যাগুলো নিয়ে আমি রাজ্যসভাতে সক্রিয়ভাবে আওয়াজ তুলেছি। আর সেই সুযোগটা আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন আমার সিটটা রিজার্ভ হওয়ার পরে। তো আমি মনে করি যে এবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা একটা সারপ্রাইজ দিবে যখন ইভিএম মেশিন খুলবে, এটা আমার বিশ্বাস। আচ্ছা, আপনি মানে বলছেন যে গোটা আসামে 22টি আসনে আপনারা প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই 22টা আসন থেকে আপনারা কতটুকু আশা করতে পারেন বা কতটুকু ভাবতে পারেন যে আসামে যেই সরকার গঠন করবে, কারণ সরকার তৃণমূল কংগ্রেস করতে পারবে না, এটা পরিষ্কার, যেই করবে, কতটুকু আপনারা বিরোধী হয়ে লড়তে পারবেন? দেখেন, আসামের রাজনীতির পরিস্থিতিটা একটা কিরকম অদ্ভুত, এটা আমি কোনোদিন আগে দেখিনি। ডিফেকশন যেটা হচ্ছে, মানুষ এখন দলও দেখছে, আবার ক্যান্ডিডেট কেও দেখছে। কারণ বিগত 5 বছরে আমরা দেখতে পেরেছি যে কংগ্রেস থেকে জিতে এসে ওরা বিজেপিতে চলে যাচ্ছে। তো কংগ্রেসকে প্রথম ভালো প্রার্থী খুঁজতে হচ্ছে, তারপরে ওরা একটা দুশ্চিন্তায় থাকছে জিতার পরে কেউ থাকবে কি। আর আসামের মুখ্যমন্ত্রী মানে উনি তো কিছু বাকি রাখেন না কংগ্রেসকে ভাঙতে গেলে। তো একটা মানে আস্থার জায়গাটা কংগ্রেস একটা জায়গায় হারিয়ে নিচ্ছে। আর আরেকটা খুব বড় ভুল করেছে ভারতীয় জাতীয় কংগ্রেস, আরএসএস এর বিচারধারার মানুষদের এনে যেভাবে নলবাড়িতে টিকিট দিয়েছে, কাঠিগোড়াতে অমরচন্দ্র জৈনকে দিয়েছে, এটা রাহুল গান্ধীর বিচারধারার বিরুদ্ধে। এবং দেখেন, জিততে হলে ইলেকশনে অনেক কিছু করতে হয়, আমি মানি। আমিও কংগ্রেস থেকে এনে টিকিট দিয়েছি, কিন্তু তৃণমূল কংগ্রেস আরএসএস বা বিজেপির থেকে কাউকে এনে আসামে টিকিট দেয়নি। এবং আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। আমার কাছে খুব ভালো অফার ছিল মানে বিজেপির থেকে ক্যান্ডিডেট আনার, কিন্তু উনি স্পষ্টভাবে না করে দিয়েছেন। কারণ উনি আমাকে বলেছেন এরা সুবিধাবাদী, টিকিটের জন্য আসছে, আর নির্বাচনের পরে আবার বিজেপিতে চলে যাবে, জয়ী হলে চলে যাবে। এখন কথা হচ্ছে, একটা কথা খুব চর্চা বরাক উপত্যকায় বিশেষ করে, এবং আর বিশেষ করে সুস্মিতা দেবকে নিয়ে কি চর্চাটা হচ্ছে যে আপনারা গোটা আসামে 22টি আসনে প্রার্থী দিয়েছেন। কাছাড় জেলায় আপনারা 5 জন প্রার্থী দিয়েছেন, বরাকে 5 জন প্রার্থী দিয়েছেন, এবং দেখা গেছে 5 জন প্রার্থীর মধ্যে বেশিরভাগই খুব উচ্চশিক্ষিত প্রার্থীরা। প্রশ্ন হচ্ছে যে সুস্মিতা দেবের রাজনীতিটা যে জায়গা থেকে, যে মাটি থেকে, শিলচরের মাটি থেকে সুস্মিতা দেবের রাজনীতি, সুস্মিতা দেবের বাবা মা, যে জায়গা থেকে দাদু, যে জায়গা থেকে আপনারা রাজনীতি শুরু হয়েছে বা আপনারও যেখান থেকে শুরু হয়েছে,
সেখানে আপনি কেন তৃণমূল কংগ্রেসের একজন প্রার্থী দিলেন না আজকের দিনে শিলচরে? আর এটাই কথা হচ্ছে যে শিলচরে হয়তো তৃণমূল কংগ্রেসের কোনো প্রার্থী দিলে হয়তো একটা ক্লিক হয়ে যেতে পারে। শিলচর আমরা একটা সার্ভে করেছিলাম নভেম্বর মাসে, আর সেই সার্ভেটা দেখার পরে আমি যেটা বুঝতে পেরেছি যে প্রস্তুতি নিতে হলে যে পরিশ্রমটা বা যে সময়টা আমাকে শিলচর সমষ্টিতে দিতে হতো, সেই সময়টা আমি দিতে রাজি ছিলাম, কিন্তু আমি দলের কাছে রিকোয়েস্ট করেছিলাম যে 5টা সিটের বেশি না লড়তে। সেকেন্ডলি আমি চেয়েছিলাম যে কংগ্রেসের সঙ্গে যদি একটা আন্ডারস্ট্যান্ডিং হতো তবে রেজাল্টটা ভালো হতো। মানে জুট জুট হ্যাঁ, একটা আন্ডারস্ট্যান্ডিং বা ফ্রেন্ডলি ফাইট আমরা যেটা বলি, যেটা কংগ্রেস করেছে। কিন্তু সামহাও আমি বলতে পারবো না উপরের মহলে কি হয়েছে, এটা মানে বাস্তবায়ন হয়নি। তখন আমি ভাবলাম শিলচরে লড়তে হলে অনেক সময় দিতে হবে, পরিশ্রম করতে হবে, আর দল যদি 20টা 22টা সিট খেলতে চায়, দেখেন আমাদের দলের এখন কোনো সভাপতি নেই, আপনি অবগত। সো আমি ডিফ্যাক্টো সভানেত্রী হিসাবেই কাজ করছি। সো আই থিঙ্ক দল বললো যে আপনি আগামী দিনে একটা এমপি সিটে লড়েন, আর বিধানসভাতে তৃণমূলের ক্যান্ডিডেটকে লড়াবেন। সো দলের নির্দেশ মেনে আমি শিলচরে দাঁড়াইনি। আর এই প্রশ্নটাও আসছে যে আপনি না দাঁড়ালেও একটা ক্যান্ডিডেট আপনারা দিতে পারতেন, এটা সঠিক। আমার কাছে 3-4টে নাম ছিল, বাট আই ফেল্ট দ্যাট কর্পোরেশনের যে ইলেকশনটা আশা করি হবে উইদিন 6-7 মান্থস অফ বিধানসভা নির্বাচন, আমি চাইছিলাম যে কর্পোরেশনের ইলেকশনে তৃণমূল প্রস্তুতি নিয়ে নামলে বেটার হবে স্ট্র্যাটেজিক্যালি। এই বিভিন্ন কারণের জন্য আমি দাঁড়াতে পারিনি। কিন্তু শিলচর আমার জন্মভূমি, শিলচর আমার কর্মভূমি, এবং শিলচরের প্রত্যেকটা ব্যাপারকে নিয়ে আমি আমার ম্যানিফেস্টোতে যে ভিশন ডকুমেন্টটা দিয়েছি বা পার্লামেন্টে যখনই বক্তৃতা দিয়েছি, দাবি জানিয়েছি। তো শিলচরকে আমি জীবনেও ভুলতে পারবো না। পৌরসভার থেকে বিধানসভা, বিধানসভার থেকে লোকসভা, শিলচর এবং কাছাড়ের জনতা আমাকে সেই সুযোগটা করে দিয়েছিল। তো শিলচরের জন্য আমি লড়াই করব, শিলচরকে উন্নত করার জন্য আমার লড়াই জারি থাকবে। এবার আপনারা তৃণমূল কংগ্রেসের ম্যানিফেস্টো কিছুদিন আগে আপনারা প্রকাশ করেছেন, এবং এই ম্যানিফেস্টোতে আমরা দেখেছি যে বরাক উপত্যকার জন্য কিছু স্পেশাল বিষয়গুলোতে আপনি রেখেছিলেন, যেমন একটা হাইকোর্টের বেঞ্চ হতে চাই, ইকোনমিক্যাল স্পেশাল জোন রেখেছেন। এই যে ম্যানিফেস্টোতে এনেছেন সেটা কি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সঙ্গে আলোচনা করে না আপনি এখানেই করে নিয়েছেন? আমরা অনেক কিছুই ঢুকিয়েছিলাম, তারপরে এটা আমাদের একটা এজেন্সি আছে আইপ্যাক, ওদের কাছে যায়, ওরা একটা স্মল স্যাম্পল সার্ভে করেছিল 250-300 মানুষের। এই দাবিগুলা মানুষের পক্ষ থেকে উঠে এসেছে। আমি আমার একটা ব্যক্তিগত মতামত যে কংগ্রেস আর বিজেপি ওরা বরাকের আত্মাটা কি বুঝতে পারছে না, সোল অফ বরাক, বরাক ভ্যালি কি চাইছে এটা না কংগ্রেস বুঝতে চায় না, আর না বিজেপি বুঝতে চায়। রাস্তাঘাট, ব্রিজ, এগুলো তো সব সরকারই করে, কিন্তু বরাক উপত্যকার যে দাবিগুলা বহু বছরের রয়েছে, হাইকোর্ট বেঞ্চ, আজকে দেখেন ত্রিপুরাতে একটা রাজ্যতে একটা হাইকোর্ট আছে, হয়তো 1500 কেস থাকে, আর বরাক বরাক ভ্যালির থেকে যে কেসগুলো গুয়াহাটি হাইকোর্টে যায় মোর দেন 3000। তো আমাদের এই দাবিটা কেন চিফ জাস্টিস মানছে না, বা এটা সর্বদলীয় একটা দাবি হওয়া উচিত, সেটা নিয়ে আমি আমার ম্যানিফেস্টোতে দিয়েছি। এবং আমাদের এমএলএরা জিতে গিয়ে আমরা প্রত্যেক এমএলএর কাছ থেকে একটা সিগনেচার ক্যাম্পেইন করবো, যেটা চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছে যাবে। এখন বেরোজগারিটা সবচেয়ে বড় সমস্যা বরাকের। মুখ্যমন্ত্রী বলেন আমি 2 লক্ষ চাকরি দিয়েছি, আমি আরো 2 লক্ষ চাকরি দিব, এবারও বলছেন সরকার এলে আরো 2 লক্ষ চাকরি, বারবার এটা বলছেন। কিন্তু বরাকের ছেলেমেয়েরা, শিক্ষিত ছেলেমেয়েরা, আমি যতদূর দেখছি ওদের আসামের বাইরে গিয়ে চাকরি করতে হচ্ছে। বরাকে তো চাকরি নেই, কারণ ইন্ডাস্ট্রি নেই। সো ইন্ডাস্ট্রি করতে হলে যখন একটা রিজন পিছনে পড়া থাকে, সেখানে এসে একজন ইন্ডাস্ট্রি কেন করবে?
যেখানে শিলচর গুয়াহাটি যেতে রাস্তা নেই, মহাসড়ক এখনো হয়নি। হ্যাঁ, তো স্পেশাল ইকোনমিক জোনটা করলে ওই এরিয়াতে 5 গ্রামে লেটসে যদি 2000 একর থাকে বা 200 একর যতই থাকে, ওইখানে যে আইনগুলা লাগু হবে, ট্যাক্সেশন হোক, ট্যাক্স রিলিফ হোক, একটা স্পেশাল জোন করলে ইনসেনটিভ গুলো ইন্ডাস্ট্রিকে দেওয়া যায়। সবাই আজকে ভুটান বর্ডারে স্পেশাল ইকোনমিক জোন হচ্ছে, ঠিক আছে, যোগীগোপাতে মাল্টি মডেল লজিস্টিক পার্ক হচ্ছে। এখানে প্রতিশ্রুতি দেওয়ার পরে সোনোওয়াল আর রাজদীপ রায় মিলে এটা করতে পারলো না 10 বছর। আমরা শুধু শুনেছি। তো কেন হচ্ছে না? কারণ বরাকে আসতে হলে ইন্ডাস্ট্রিকে ইনফ্রাস্ট্রাকচার আরো বাড়িয়ে দিতে হবে এবং স্পেশাল ইনসেনটিভ দিতে হবে, তাই বলে স্পেশাল ইকোনমিক জোন। আমি আসলাম, একটা সিমেন্টের ফ্যাক্টরি করলাম, চলে গেলাম, এরকম বরাক ভ্যালির স্পেশাল ইকোনমিক্যাল জোনের প্রয়োজন বরাক ভ্যালি ডেভেলপমেন্ট। এটা সবার ম্যানিফেস্টোতে থাকে যে আসামে স্পেশাল ইকোনমিক জোন হবে, কিন্তু ভুটান বর্ডার ছাড়া কোনোখানে হচ্ছে না, যোগীগোপা ছাড়া MMLP কোনোখানে হচ্ছে না। বরাকে যতই রাস্তাঘাট বানান আর ব্রিজ বানান আর মিছিল করেন শিলচর শহরের বুকে, শিলচর শহর বরাকে যতক্ষণ ইন্ডাস্ট্রি হবে না, বরাক কোনোদিন ডেভেলপ হবে না। আর দেখেন, আমরা আজকে বাংলাদেশের সঙ্গে বর্ডার আছে, ত্রিপুরার সঙ্গে আছে, মিজোরামের সঙ্গে আছে, মণিপুরের সঙ্গে আছে, মেঘালয়ের সঙ্গে আছে। এইখানে যদি মাল্টি মডেল লজিস্টিক পার্কটা হতো, হ্যাঁ, বা স্পেশাল ইকোনমিক জোনটা হতো, দেখতেন ট্রেডটা বাড়তো। গৌরব হিসেবে সিঙ্গাপুর বানাবে, 15 বছর তো হয়নি। এখন যদি সরকার তো আমাদের হবে না, হলে কংগ্রেস বা বিজেপি হবে। আমি চাইবো যে স্পেশাল ইকোনমিক জোনটার জন্য হয়, তাই বলে এই দাবিটা আমি তুলে ধরেছি। আচ্ছা দিদি, এবার আপনি শিলচরের রাজনীতিটাতে একটু আসছি, তারপর যাবো অন্য জায়গায়। তোমার ফেভারিট টপিক অভিজিতা, বলো। শিলচর রাজনীতি, কারণ বরাক উপত্যকার রাজনীতিটা মূলত শিলচর থেকেই, শিলচরের উপরে কিছুটা নির্ভর করে, শিলচরের রেজাল্টের উপর নির্ভর করবে বাকি। তো এবার আমরা দেখেছি যে কংগ্রেস থেকে প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ পালকে কংগ্রেস টিকিট দিয়েছে, বিজেপি থেকে যাকে টিকিট দেওয়া হয়েছে তাকে আপনি একবার বিধানসভা নির্বাচনে হারিয়েছেন এবং তিনি আবার আপনাকে লোকসভা নির্বাচনে হারিয়েছেন। হ্যাঁ, ডক্টর রাজদীপ রায়কে দেওয়া হয়েছে, একজন ভালো চিকিৎসক হিসাবে সবাই জানেন। কিন্তু দেখা গেছে দিদি, রাজদীপ রায় টিকিট পাওয়ার পর আমরা জানি যে ধরো একজন ব্যক্তি কোনো টিকিট পেলেন না, বিক্ষোভটা তার দলের মধ্যে বা বিভিন্ন জায়গায় থেকে যায়। কিন্তু রাজদীপ রায়কে টিকিট দেওয়ার পর দেখা গেছে যে সামাজিক মাধ্যমে একটা ক্ষোভের যেন বিস্ফোরণ হচ্ছে, কেন উনাকে টিকিট দেওয়া হলো, তিনি 5 বছর এমপি ছিলেন, কাজ করতে পারেননি। এটা মানুষের কথা। এই বিষয়টাকে আপনি কেন, একজন টিকিট পাওয়ার পর সাধারণ মানুষ, শিলচর শহরের মানুষ কেন ক্ষুব্ধ হলেন? শিলচর শহরটা খুব সেন্সিটিভ জায়গা। এটা একটা পরিবারের মতো, সবাই সবাইকে চেনে, যদিও এখন মণিপুর মিজোরাম থেকে অনেকে এসে ফ্ল্যাটে থাকছে। শিলচর শহরটা একটা পরিবারের মতো। আর যদি সবার সঙ্গে পারিবারিক সম্বন্ধ না রাখেন, এটা কিন্তু একটা প্রত্যেকটা ইলেকশনে ফ্যাক্টর হয়, ঠিক আছে। আজকে দেখেন, আমি পশ্চিমবঙ্গ থেকে গিয়ে রাজ্যসভাতে ইলেক্ট হয়ে রাজ্যসভাতে আছি। সবার একটা ধারণা ছিল উনি ওয়েস্ট বেঙ্গলে চলে গেছেন। অনেকে বুঝে না যে আপনি তো শিলচরে আছেন কিনা। কেন? কারণ শিলচরের মানুষ চায় যেই প্রার্থী হোক, কে কংগ্রেসকে ভোট দেয়, কে বিজেপিকে ভোট দেয়, এছাড়াও একটা পাবলিক টাচ। যেরকম আমার বাবা ঘরে ঘরে গিয়ে সবার সঙ্গে 1 কাপ চা খেয়ে আসতেন, ডিএসএ তে বসে আড্ডা মারতেন, প্রিন্স টেইলারের এখানে আমার কাকু চিরুবাবু আড্ডা মারতেন। এটা হলো শিলচরের পরম্পরা। তো শিলচরে যারা মানুষের মধ্যে গিয়ে সময় দেয় না, ওদের জন্য শিলচর মানুষের কতটুকু ওরা ভোট পাবে আমি বলতে পারবো না। সো ডক্টর রাজদীপ রায় একজন ভালো সার্জন, উনি আমার মারও চিকিৎসা করেন, এটা 100 বার স্বীকার করতে হবে, আই অ্যাকসেপ্ট দ্যাট। কিন্তু ডক্টর রাজদীপ রায়ের পাবলিক টাচটা লাস্ট 2 বছরে কমে গেছিল, যেটা রিয়াকশন হয়েছে, ঠিক আছে। আর আমি একটা আশ্চর্য, মানে অনেক সময় উনি একটা কাউন্টার প্রোডাক্টিভ কথা বলেন। আমি একটা ইন্টারভিউ দেখছিলাম, উনি বলছেন যে শিলচরের সিটিং এমএলএ কে বদলানো হয়েছে কারণ মানুষের মধ্যে
সিটিং এমএলএ কে নিয়ে ক্ষোভ ছিল। হুম। কারেক্ট, অন রেকর্ড ইনি এটা বলেছেন। এবং কাজ হয়নি, হ্যাঁ, ভালো কাজ হয়নি, মানুষ খুশি ছিল না। তার মানে উনি নিজেই বলে দিচ্ছেন হুম। যে বিজেপির 5 বছরের গভর্নেন্স শিলচরে ভালো ছিল না, নিজেই বলছেন। নিজেই বলছেন। সো দ্য কোয়েশ্চেন ইজ, দেখেন বিজেপি এরকম একটা দল যেখানে ক্যান্ডিডেট ম্যাটার করে না, না, ম্যাটার করে না, বিশেষ করে শিলচর আসনে। হ্যাঁ, দল ম্যাটার করে, সিম্বল ম্যাটার করে, কিন্তু উনি এই কথাটা বলে দিয়েছেন যে 5 বছর শিলচরের মানুষ বিজেপি কে নিয়ে খুশি না। 5 বছর পৌরসভার ইলেকশন হলো না, কর্পোরেশন এই প্রসঙ্গ আসবো হ্যাঁ, আপনার কাছে। মুখ্যমন্ত্রী একবার না 3 বার 4 বার বলেন পূজার পরে হবে, যখন রাজদীপ রায় চাইবেন তখন হবে, বলেছিল কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এমপি যখন চাইবে তখন হবে। সো দ্য কোয়েশ্চেন ইজ, এই ধরনের কাউন্টার প্রোডাক্টিভ ন্যারেটিভ যেটা বিজেপির প্রার্থী তৈরি করেছেন, উনি নিজেকেই ড্যামেজ করে দিয়েছেন। এখন আসেন কংগ্রেসের যে লড়াইটা আজকে শিলচর সমষ্টিতে হচ্ছে। কংগ্রেসে ক্যান্ডিডেট ম্যাটার করে, হ্যাঁ, কংগ্রেসের ক্যান্ডিডেট ম্যাটার করে, কি ক্যান্ডিডেটের কত ওজন, কি ধরনের মানুষ, বা কি ধরনের হ্যাঁ, তো জনসংখ্যা। আমি কাউকে তো ব্যক্তিগত ভাবে অ্যাটাক করবো না, হুম। কিন্তু লোকসভার ইলেকশনের সময় হুম। অনেক দুশ্চিন্তার কথা উঠে এসেছিল, হুম। হুম। যিনি এখন কংগ্রেসের প্রার্থী আছে। তো ওয়াচ করতে হবে যে ভোটের 24 ঘন্টা আগে উনি কি করেন, বা 24 এটা ঘন্টা একটা পর অনেক বড় প্রশ্ন। প্রশ্ন চিহ্ন। তো আমিও ওয়াচ করছি, আমি যদি দেখি কোন রকমের কম্প্রোমাইজ বা এলোমেলো মিটিং সেটিং গেটিং কিছু হয়, তখন আমি 7 তারিখে স্টেটমেন্ট দেব। আচ্ছা, একটা বিষয় দেখেছি যে আমরা এই শিলচরের রাজনীতিতে দেখেছি, আপনার বাবা সন্তোষ মনদেব, নুরুল হুদা, গোবিন্দ পুরকায়স্থ, বিমলাংশু রায়, আপনি করেছেন, আপনার মা করেছেন। একটা দেখা গেছে যে একটা সুস্থ এবং শান্তির রাজনীতি ছিল। হ্যাঁ, নির্বাচনের সময় আমরা দেখেছি এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করছে, কিন্তু তারপর দেখা যায় একই জায়গায় বসে, একই চেয়ারে, দুটো চেয়ারে বসে চা খেতেও দেখেছি। শিলচরের যিনি বর্তমান প্রার্থী বিজেপির, তিনি একটা ফেসবুক চ্যানেল যেগুলো থাকে সেখানে একটা তিনি বক্তব্য রেখেছেন যে আমার বিরুদ্ধে যারা কথাবার্তা বলছে, আমার যারা বিরোধিতা করছে, 9 তারিখের পর সব হিসেব নেব। এটাকে আপনি কি? দেখেন, রাজনীতিতে কেউ আপনাকে ভোট দেবে, কেউ আপনাকে দিবে না, এটা গণতন্ত্রতে হয়। দেখেন, আমার বাবা মন্ত্রী ছিলেন, মানে সন্তোষ মনকে টিকিট দেওয়া মানেই উনি জিতে যাও। হ্যাঁ, আর লাস্টে গিয়ে যখন আজমল সাহেব আসলেন, পোলারাইজ হলো, উনি হেরে গেলেন। আসলে না, নিয়ে আসা হয়েছিল। সো সি, আমি আমার বাবার কাছ থেকে একটা জিনিস শিখেছি, যখন প্রভাব আর প্রতাপ থাকে, যেটা ওনার ছিল, হ্যাঁ, ইলেকশনের পরে কোনো দিন বাড়িতে যদি কেউ আসে কাজের জন্য বা সাহায্যের জন্য, ওদেরকে জিজ্ঞেস করতে হয় না কাকে ভোট দিয়েছে, না, উনি জিজ্ঞেসই করতেন। জিতার পরে আমি এরকমও দেখেছি, আমি আমার বাবার সঙ্গে যাচ্ছি গাড়িতে, আর সন্তোষ মোহন দেবকে নিয়ে মানে নাড়াবাজি করছে বিজেপি, হাতে বিজেপির ফ্ল্যাগ, আমার বাবা গাড়ির ভিতর থেকে কাচের জানালার থেকে বলছেন, ওই ছেলেটা দেখছো সুস্মিতা? হ্যাঁ। বলছে, ওকে আমি চাকরি দিয়েছি সেলে, কিন্তু ও বিরোধিতা করছে, ওর ভাইকে আমি স্টিল অথরিটিতে চাকরি দিয়েছি, দেখো বিজেপি করছে, হাতে ফ্ল্যাগ, আর আমাকে গালাগাল করছে। সো রাজনীতিতে বলা জিতার পরে আমি হেই করব বা হারলে আমি সেই করব, এটা শিলচরের রাজনীতিতে নেই। যে কাজটা বিজেপি করলো কাঁচাকান্তি মন্দিরে সায়নী ঘোষকে নিয়ে, এটা শিলচরের কালচারে নেই। সি, বদরুদ্দিন আজমলও আসে এখানে, ঠিক আছে, হেমন্ত বিশ্ব শর্মাও আসেন এখানে, মমতা বন্দ্যোপাধ্যায়ও এসেছেন এখানে। শিলচরের রাজনীতিতে হুমকি দেওয়া, ধমকি দেওয়া, এটা বিমলাংশু রায়ও করেননি, বিথিকা দেবও করেননি, সুস্মিতা দেবও করেননি, আর গোবিন্দ পুরকায়স্থ, নুরুল হুদাও করেননি। যদি এই কালচারটা বিজেপির বর্তমানের প্রার্থী আনে, আমি ওনাকে সাবধান করে দিচ্ছি যে এটা আমাদের সংস্কৃতির বিরুদ্ধে হবে। এবার শিলচর লোকসভা আসনের মানুষের মুখের মধ্যে একটা মূল ইস্যু পুরসভা। আজকে যদি আপনি দেখেন, আজকে প্রায় দীর্ঘ 6 বছর হয়ে গেছে
5 বছর হয়ে গেছে প্রায়, শিলচর পুরসভাটা গার্জিয়ানলেস হয়ে আছে। কারণ শিলচর শহরটাকে কিন্তু চালায় পুরসভা। এটাকে আমরা দেখেছি এখন নিগম হয়েছে, কর্পোরেশন হয়েছে, তারপরও নির্বাচন হচ্ছে না। আজকের দিনে শিলচর পুরসভা বলতে গেলে কোনো নেতৃত্বহীন পুরসভা চলছে এবং পুরো পরিষেবা থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। আর আপনার রাজনীতি শুরু হয়েছিল পুরসভা থেকে, কি বলবেন এই বিষয়টা? কেন নির্বাচন করাচ্ছে না শাসক দল? আসামের মুখ্যমন্ত্রী একটা খুব বড় পজিশন, সাংবিধানিক পজিশন। আমার দুঃখটা এখানে যে যে কোনো দলের মুখ্যমন্ত্রী হতে পারে, কিন্তু মুখ্যমন্ত্রী যখন একটা কথা বলে, যে দলেরই মানুষ হোক, আমরা নর্মালি এটা বিশ্বাস করি। আমি স্টেট ইলেকশন কমিশনের কাছে গেছিলাম, নট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, স্টেট ইলেকশন কমিশন, যারা পৌরসভার ইলেকশন করে। আমি বললাম, আপনারা পৌরসভার নির্বাচনটা করছেন না কেন শিলচরে? আমরা তো রেডি। রেডি মানে ইলেকশনটা করেন। তো বলছে, ম্যাডাম, একটা ইলেকশন করতে স্টেট গভর্নমেন্টকে একটা বাজেট দিতে হবে, কারণ পুলিশ প্রশাসন, গভর্নমেন্ট মেশিনারির একটা খরচা থাকে। বিজেপি সরকার বা এনডিএ যে সরকারটা আসামে আছে, ওরা স্টেট ইলেকশন কমিশনকে কোনো বাজেটই দেয়নি শিলচর কর্পোরেশনের ইলেকশন করার জন্য। তার মানে সরকারই চাইছে না, সরকার চাইছে না। কেন আমি বলি, কারণ মুখ্যমন্ত্রী তো বারবার বলেছিলেন যে সাংসদ বিধায়ক চাইলেই আমি নির্বাচন করে দেব। মঙ্গল পান্ডের এখানে যখন উদ্বোধন করেছেন, তিনি এসে বলেছেন আমি নভেম্বরে ইলেকশন করে দেব। দিস ইজ দ্য থিং, ওরা শিলচর পৌরসভার ইলেকশনটা এই জন্য করায়নি, কারণ উনি বুঝতে পেরেছেন যে বোডোল্যান্ডের ইলেকশনের রেজাল্টের পরে যা দুরবস্থা বিজেপির হয়েছে, সেটার পরে শিলচর কর্পোরেশন করলে বিজেপি হারতো। হারতো। তো ওরা স্টেট ইলেকশন কমিশনকে টাকা দেয়নি, আর মৌখিক ভাবে উনি বলছেন যে আমি তো প্রস্তুত, আমি তো প্রস্তুত। ইট ইজ অ্যাবসলিউটলি আ মিসরিপ্রেজেন্টেশন অফ ফ্যাক্টস। আর বিজেপির একটা মানে ধারণা হয়ে গেছে যে শিলচরের মানুষ তো আমাদের পকেট ভোটার, আমরা এখানে ইলেকশন করলেই কি আর না করলেই কি, বাঙালিরা ডিভোটার থাকলেই কি না থাকলেই কি, বাঙালিদের চাকরি দিলেই কি আর না দিলেই কি, বাঙালিরা তো বিজেপিকে ভোট দেবে। দিস ইজ দ্য ফিলিং অফ বিজেপি। আর এটা যতক্ষণ পরিবর্তন করবে না মানুষ, এই ইমপ্রেশনটা, শিলচর এইভাবেই থাকবে। আই এম টেলিং ইউ, আজকে যতই রাস্তাঘাট করুক আর যতই ব্রিজ করুক, ফ্যাক্ট ইজ শিলচর পৌরসভার মতো একটা ঐতিহ্যময় পৌরসভার ইলেকশন না হওয়া হলো শিলচরের অপমান। এখন শিলচরের ভোটাররা এটা বুঝবে কি বুঝবে না আমি বলতে পারবো না। কারোর পকেট ভোট হয়ে যদি থাকেন তবে বঞ্চিত থাকবেন। ভোটারের হাতে 5 বছর পরে পরে অস্ত্র হিসাবে ভোটটা আসে। এই অস্ত্রটাকে যদি, অস্ত্র মানে রাজনৈতিক অস্ত্র বলছি, নট বুলেট বাট ব্যালেট, যদি ব্যালেটটাকে ঠিক করে ইউজ না করেন, দেন সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে আমাদের থাকতে হবে। এটা কেউ বদলাতে পারবে না। এখন ভাষা শহীদ স্টেশনটা দেখেন, যেটা আমাদের ম্যানিফেস্টোতে আছে, সব অ্যাপ্রুভাল হয়ে যায়, নামের বানানো গভর্নমেন্ট আমার চেয়েছে ভাষা শহীদ স্টেশনের দাবির কমিটির কাছে, কিন্তু হলো না। কেন হলো না? দিস ইজ দ্য বিগেস্ট মানে ইন্ডিকেশন যে বরাক ভ্যালি হলো আসামের কলোনি। হ্যাঁ, আমাকে রাস্তা আর ব্রিজ আর এইসব দেখাবেন না, কারণ বাঙালিরা হিন্দু হোক বা মুসলমান হোক, কংগ্রেস আর বিজেপি ওদেরকে কোনোদিন ফার্স্ট ক্লাস সিটিজেন হিসাবে মানবে না। যে কোনো সরকারি দপ্তরে গিয়ে দেখেন কয়টা বাঙালি ছেলে চাকরি পেয়েছে। বরাক সেপারেশনের দাবিটা যখন বারবার উঠে আসে, কেন উঠেছে? বঞ্চনার থেকে উঠে আসে। ডেভেলপমেন্ট দেখেন 19-20 হবেই, কেউ 3টে ব্রিজ বানাবে, কেউ 5টা ব্রিজ বানাবে, কিন্তু শিলচরের যেভাবে ইম্পর্টেন্সটা হওয়া উচিত ছিল আসামের রাজ্যতে, সেটা হচ্ছে না। বিকজ বিজেপি মেনেই নিয়েছে যে শিলচর ওদের পকেট সিট, ওদেরকে একটা ঝাটকা না দিলে ওরা কাজ হবে না। এই ঝাটকাটা কর্পোরেশনে দিতে হবে। সেটার জন্য কি তৃণমূল কংগ্রেস প্রস্তুত আছে? 100%। হ্যাঁ, এবার আমি উচ্চ শিক্ষিত ক্যান্ডিডেটস দিয়েছি,
সুনাই হোক, কাটিগড়া হোক, উধারবন্দ হোক, এবং আগামী কর্পোরেশনের ইলেকশনে আমি শিলচরের ভদ্র সমাজকে বলবো, যারা শিলচর শহরকে ভালোবাসেন, কর্পোরেশনকে ভালোবাসেন, এগিয়ে আসেন। একটা ভালো লড়াই হবে। আর বিজেপিকে একটা মেসেজ দিতে হবে, বা কংগ্রেসকে একটা মেসেজ দিতে হবে যে শিলচর টাউনে কর্পোরেশনে একটা বিকল্প আছে, যারা শিলচরের প্রমুখ দাবি, গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক দাবি নিয়ে কাজ করবে। আপনি নিশ্চয়ই জানেন মুখ্যমন্ত্রী এসেছেন কালকে কাছাড়ে, বেশ কয়েকটি তিনি নির্বাচনী প্রচার করেছেন, শিলচরে একটি রোড শো করেছিলেন। তিনি একটা জনসভায় একটা বক্তব্য রেখেছিলেন, যেটা শিলকুড়িতে হয়েছিল, বড়খোলা বিধানসভা সমষ্টি। আচ্ছা, সেখানে তিনি বলেছেন, পাবলিককে বলেছেন যে এখন আর বড়খোলা মিসবাউল ইসলামরা জিততে পারবে না, সেই বিষয়টাকে আমরা শেষ করে দিয়েছি, এখন কিশোরনাথরা জিততে পারবে। অর্থাৎ হিন্দু মেজরিটিতে তাপাং প্রবেশ করেছে, চাতলা প্রবেশ করেছে বড়খোলা বিধানসভা। একজন মুখ্যমন্ত্রী হিসেবে সেটা যে তিনি বললেন যে এখন আর মিসবাউল ইসলামরা জিততে পারবে না, আমি সেই জায়গাটাকে শেষ করে দিই, তাহলে কি ডিলিমিটেশনটা কি মুখ্যমন্ত্রী করলেন না নির্বাচন কমিশন করলেন? ডিলিমিটেশনের সময় একদম প্রমাণ হয়ে গেছে, ইলেকশন কমিশন ডিলিমিটেশনের রিপোর্ট বের করার আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিচ্ছেন যে 90টা সিট রিজার্ভ হয়ে গেছে, এখানে মাইনরিটি দাঁড়াতে পারবে না, এখানে কিলঞ্জিয়া দাঁড়াবে। সো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইজ আ পাপেট অফ মোদিজি। বেঙ্গলে দেখেন যে বেঙ্গলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেনি যে আমরা এসআইআর করবো না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এসআইআর হবে না কেন, আগেও হয়েছে, এখনো হবে। কিন্তু বেঙ্গলের মতো একটা বড় রাজ্যতে 3 মাসের মধ্যে এসআইআর কিভাবে হয়? উনি বলেছিলেন ইলেকশনের পরে করতেছিলেন, বা ইলেকশনের 1 বছর আগে করতেছিলেন। ঠিক সেইভাবে আসামের মুখ্যমন্ত্রী ডিলিমিটেশনটা করেছেন, কারণ ওনার ভয় ছিল যে উনি সরকার গঠন করতে পারবেন না, কারণ 40+ মাইনরিটি ডমিনেটেড সিট ছিল, ওটাকে 22-এ এনেছেন। এখন মিসবাউল জিততে পারবে না, হেন জিততে পারবেন না, তেন জিততে পারবেন না। আমি মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই যে আপনার যদি মাইনরিটি সিট লাগে না, তো আপনার বন্ধু অগবকে যে 30টা হয়তো সিট দিয়েছে, ওটার মধ্যে 15টা হলো মাইনরিটি ডমিনেটেড। তো আপনি মানে ভাতটা এরকম না খেয়ে এরকম খেতে চাইছেন, ঘুরিয়ে খাচ্ছে। হ্যাঁ, উনি বলাকে এসে বলেন মিয়া তো মুসলিমদের সম্মান দিয়ে বলে, আর ব্রহ্মপুত্রতে গিয়ে মিয়া উনি যেভাবে বলেন মিয়ার মেরুদণ্ড ভেঙে দেবো, এই করে দেবো, সেই করে দেবো। তো পুরো 2 রকমের কথা, পুরো 2 রকমের। হেমন্ত বিশ্ব শর্মার কোনো প্রিন্সিপাল নেই। ডোন্ট মাইন্ড, হি ইজ আ চিফ মিনিস্টার, উনি অনেক আমার থেকে অনেক বড় লিডার, আমার মুখের থেকে শোভা দেয় না, কিন্তু আসামের পরিবেশটা উনি নষ্ট করে দিয়েছেন। উনি আজকে অ্যান্টি মুসলিম কথা বলেন, এনআরসি করতে পারলো না হেমন্ত বিশ্ব শর্মা, এখন বলছে বিজেপির গভর্নমেন্ট হলে আবার এনআরসি হবে, আবার কাগজ নিয়ে দৌড়ে কারা ঢুকবে? বেঙ্গলি মানুষ, উনি তো বলেই দিয়েছে বাংলা বললে বাংলাদেশি, মানে আবার কাগজ হাতে নিয়ে দৌড়াতে হবে। এক্স্যাক্টলি, প্রস্তুতি নিন। যদি এনডিএ আর বিজেপির সরকার আসামে হয়, আবার কাগজের দৌড় শুরু হবে। বিশ্বর অভিজিৎ, তোমাকেও কাগজ দেখাতে হবে, আমাকেও আবার কাগজ দেখাতে হবে, রাজদীপ রায়কেও দেখাতে হবে, আর হেমন্ত বিশ্ব শর্মাকেও দেখাতে হবে। এইভাবে রাজনৈতিক পরিস্থিতি উনি ডিলিমিটেশনের মাধ্যমে করেছেন। আর আমি একটা কথা বলি, বিজেপি তো যা করেছে করেছে, ঠিক আছে, ডিলিমিটেশনে 15টা সিট থেকে 13টা এনেছে, দেখিয়েছে যে আমরা 2টো মাইনরিটি সিট কমিয়ে দিয়েছি, করিমগঞ্জ আর হাইলাকান্দি নিয়ে। আমার অদ্ভুত লাগলো যে কংগ্রেস এটার সামনে মাথা নত করে ফেললো। হেমন্ত বিশ্ব শর্মা বলতে পারে যে মিসবাউল আর জিততে পারবে না, কিন্তু গৌরব গগৈ যেভাবে ক্যান্ডিডেট দিয়েছে, উনিও বলে দিয়েছেন যে এটা এখন যে পার্সেন্টেজ আছে মাইনরিটি ভোটের, ওদের রিপ্রেজেন্টেশন কংগ্রেস দল দিবে না। গৌরব গগৈ উচিত ছিল ডিলিমিটেশনের প্রতিবাদে যে ডেমোগ্রাফি আজকে আছে কাছাড়ে, ডেমোগ্রাফি মেনে উনাকে রিপ্রেজেন্টেশন দেওয়া উচিত ছিল। লাইক লক্ষ্মীপুরে একজন মণিপুরি মানুষকে দিয়েছে, এটা লক্ষ্মীপুরের বহু বছরের দাবি ছিল একজন মণিপুরি, দীনেশ গোড়া থাকতেও তুমি জানো। এখন প্রশ্নটা হলো যে বর্ণ হিন্দু বাঙালি, ঠিক আছে, যে নন এসসি, একটা আসাম এন্টায়ার স্টেটে একটা বর্ণ হিন্দু বাঙালির লোকসভা সিট নেই।
তুই ডেমোগ্রাফি দেখে চল, হ্যাঁ, একদম নেই। গায়ের 14টার জোরে মধ্যে যদি নেই। কেউ দিয়ে দিতেই পারে, নাথিং বাট অ্যাকচুয়ালি দেখেন আজকে বর্ণ হিন্দু বাঙালি দুজন এমপি পার্লামেন্টে আছে, কে একজন হলো কনাথপুর কায়স্থ আর আমি, দুজনই রাজ্যসভাতে। রাজ্যসভাতে, মানে লোকসভাতে। আমাদেরকে লোকসভা যাওয়ার রাস্তাটা বন্ধ করে দিয়েছে, কিন্তু শোনা যাচ্ছে যে উইমেন্স রিজার্ভেশন বিলটা স্পেশাল সেশন হবে, হুম, সিট বাড়বে। হুম। আমি আশা করছি যে বরাকে একটা লোকসভা সিট বাড়বে আর মহিলা হবে। তো আমি আশা করছি 2029-এ দেখা যাবে। আমি সেই 3 নম্বর সিটে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিম্বল নিয়ে লড়বো, এই আশায় আমি আছি। আর না হলে তো নেই, রাজ্যসভাতে যদি মমতা দিয়ে আমাকে সুযোগ 30 পর্যন্ত তো আমি আছি, আমি কাজ চালিয়ে যাব, বরাকের লড়াই লড়তে থাকবো, আসামের জন্য বলতে থাকবো, আর সবার আশীর্বাদ থাকলে আমি কাজ করব। আহ ধন্যবাদ দিদি। জানি রাজনৈতিক ব্যস্ততার মধ্যে তুমি অনেক সময় দিয়েছো, যে বিশাল একটা সময় আমাকে দিয়েছো এবং অনেক কথা তোমার কাছ থেকে আমরা জানলাম, তার জন্য অসংখ্য ধন্যবাদ ঈশান বাংলার পক্ষ থেকে আপনাকে। এবং আপনার রাজনৈতিক যাত্রা যেভাবে যে গতিতে চলছে সেটা যেন আরো বৃদ্ধি হয়, সেটাই আমাদের শুভেচ্ছা থাকলাম। থ্যাংক ইউ অভিজিৎ, আর ঈশান বাংলা গ্রুপকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আমি ক্যান্ডিডেট না, তবুও আপনারা আমার ইন্টারভিউ করেছেন। থ্যাংক ইউ সো মাচ। তাহলে অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।